বার্ন কাকে বলে আর স্ক্যান কাকে বলে, এই দুটো পার্থক্য কি? বিভিন্ন প্রকারের ডিগ্রি মানে ক্লাসিফিকেশন। বার্ন কত রকমের হতে পারে। কোন জ্বলন্ত অগ্নিশিখা বা কোন উত্তপ্ত কঠিন বস্তু শরীরের সংস্পর্শে এসে শরীরকে যদি ক্ষত বা ইনজুরি সৃষ্টি করে তখন তাকে বলছি আমরা বার্ন। কোন উত্তপ্ত হার্ডি মেটাল যদি শরীরের সংস্পর্শে এসে ক্ষত সৃষ্টি করে তখন তাকে বলছি আমরা বার্ন। ঠিক আছে? আর স্ক্যান কাকে বলছি? এই শরীরে ক্ষত সৃষ্টি এখানেও হবে বাই ময়েস্ট অ্যান্ড লিকুইড হিট। এটা ড্রাই হিট আর ওটা হচ্ছে ময়েস্ট আর লিকুইড হিট। যেমন গরম তেল, গরম জল পরে নিয়ে যখন পুড়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা স্ক্যান। অ্যাসিড বলতে যে পুড়ে যাচ্ছে লিকুইড সাবস্টেন্স দ্বারা তখন তাকে বলছি আমরা তোমার স্ক্যান। ঠিক আছে? কিন্তু অ্যাসিডটা অ্যাকচুয়ালি ওটা কেমিক্যাল করোসিভ হয়ে যাচ্ছে, ওদের ইনজুরি গুলো কেমিক্যাল ইনজুরির মধ্যে পড়ে যাবে। বুঝতে পেরেছো? ওই যে ইনজুরি আমরা ক্লাসিফাই করেছিলাম সেখানে দেখবে তোমার অ্যাসিডের জন্য আলাদা একটা সেক্টর করা আছে, মানে কেমিক্যালস আছে সেখানে। কেমিক্যালস ইনজুরির মধ্যে ড্রাই তোমার করোসিভ অ্যাসিড আর করোসিভ অ্যালকালি, সেগুলো আমরা বার্নে ধরবো না। বুঝতে পেরেছো? আমরা বার্নে উত্তপ্ত হট, এবার হচ্ছে ড্রাই হট, লিকুইড হট, এই পার্থক্য। বার্নের সঙ্গে স্ক্যাল্ডের দূরত্ব, বার্ন হচ্ছে রিলেটেড উইথ ড্রাই হিট আর এটা হচ্ছে রিলেটেড উইথ ময়েস্ট অর লিকুইড হিট। বোঝা গেল? তো সেই জন্য দুটো যখন পার্থক্য করবে, দুটো কাকে বলে বুঝলে? পার্থক্যতে কি হবে না, যেখানে ধরো এন্ট্রি মানে আর কি যেখানে সংস্পর্শে আসছে সেই জায়গা প্লাস তার উপরের দিক বানের দিক থেকে করবে, যেহেতু জল ম্যাক্সিমাম বানিয়ে জ্বলন্ত অগ্নিশিখা, তো সেই জন্য এন্ট্রি পয়েন্ট প্লাস তার উপরের অংশটা ইনজুরি আসবে। আর লিকুইড যখন পড়ছে, লিকুইড এন্ট্রি পয়েন্ট ডাউনওয়ার্ড, লিকুইড সবসময় কি হয় নিচের দিকে নামে, সেই জন্য যেখানে এন্ট্রি হচ্ছে তার নিচের অংশটা ইনজুরি করবে। ঠিক আছে? তাই ইনজুরি প্রকৃতি অনুযায়ী এরকম ধরনের হবে। প্লাস কি হবে না, বার্ন হলে পরে কি হয়, বার্ন হলে পরে লোমগুলো কুচকে কুচকে পুড়ে টুড়ে যাবে, কাপড় জামা পুড়ে টুড়ে যাবে। কিন্তু স্ক্যাল্ডের ক্ষেত্রে গরম যখন জল বা তেল তখন তোমার লোমগুলো পুড়বে না, সিনজিং হবে না, প্লাস তোমার গার্মেন্ট গুলো পুড়বে না, উঠে ভিজে থাকবে, ওয়েটি গার্মেন্ট হবে। বুঝতে পেরেছো? আর কি হবে, হ্যাঁ, ইনজুরিটা, ক্ষতটা যখন ড্রাই প্লেটটা হচ্ছে তখন ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, কালচিটে হয়ে যাচ্ছে। আর এদের ক্ষতটা কি হবে, কালচিটে হবে না, লাল হয়ে টকটকে হয়ে সারাউন্ডিং হয়ে যাবে আর সেখানে ফোসকা পড়ে যাবে। এখানে ফোসকা হতেও পারে, নাও হতে পারে বার্নে, কিন্তু স্ক্যান্ডে ফোসকা হবে, প্লাস সারাউন্ডিং রিজিয়নটা লাল হয়ে একটু সোয়েলিং হয়ে যাবে, ফুলে যাবে। বুঝতে পেরেছো? দেখবে সব এটা দেখো, তাই লেখা আছে তো 8টা না 9টা রকম পয়েন্ট দেওয়া আছে। বলছে দেখো প্রথম পয়েন্টে যে সাধারণত ড্রাই হিট দ্বারা হয়, তাই তো, মানে ড্রাই যথা উত্তপ্ত ফ্লেম, উদাহরণ দিয়ে দিতে পারে সঙ্গে উত্তপ্ত বা জ্বলন্ত লোহা। আর তোমার স্ক্যান সাধারণত ময়েস্ট হিট দ্বারা হয়। দেখো যে স্থানে ড্রাই হিট লেগেছে সেই স্থান এবং তার উপরের স্থানে ক্ষতের সৃষ্টি হয়, 2 নম্বর পয়েন্টে আছে তো লেখা। আবার এর ভিতরে রাখো যে স্থানে হয়েছে সেই স্থান প্লাস তার নিচে ক্ষতের সৃষ্টি হয়। মনে থাকবে? পরিষ্কার বোঝা গেল? আচ্ছা, এবার 3 নম্বরে বলছে দেখো বডি হেয়ার গুলি কুচকে যাবে, মানে সিনজিং অফ দ্য হেয়ার দেখা দেবে ইন কেস অফ বার্ন, কিন্তু এখানে লোমগুলো বা বডি হেয়ার গুলো কুচকাবে না স্ক্যাল্ডে। দেখেছো? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে বলে যে ব্লিস্টার পড়তে পারে, না পড়তে পারে, মানে ফোসকা
বার্নের ক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু স্ক্যালডের ক্ষেত্রে ফোস্কা হবে, দেখা যাবে, ঠিক আছে? এবং ফোস্কার চারদিকটা লাল হয়ে ফুলে যাবে, যেটা এখানে লেখে। আচ্ছা, স্কিনটা কুচকে যাবে, এখানে স্কিন কুচকে যাবে না। স্কার্ট টিস্যু হবে পুরু, আর এই যে স্কার্ট টিস্যু হবে পাতলা। আর জামা কাপড় পুড়ে যাবে, এতে জামা কাপড় ভিজে যাবে। স্কার্ট টিস্যু বোঝো, পুড়ে যাওয়ার পর যে ফাইবার টিস্যু গুলো দিয়ে ওটা হিলিং হয়, যে দাগটা পড়ে যায়, সেটা হচ্ছে স্কার্ট টিস্যু। বুঝতে পেরেছো? পুড়ে যাওয়ার পরে ক্ষতটা তো শুকাবে, শুকিয়ে তো একটা তো পরিণতি আসবে, ওই স্কার টিস্যু দিয়ে ওটা কভার হয়ে যাবে। ওখানে কিছু চামড়া টামড়া সেরকম ভাবে হয়ে যাবে না, যদি বার্নটা মানে ডার্মাল হয়। শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বার্নে, যেটা হচ্ছে এপিডার্মাল বার্ন বলি, হ্যাঁ, সেইখানে একমাত্র স্কার টিস্যু হয় না, আর বাকি সব বার্নে স্কার টিস্যু হয়। বুঝে গেল? স্কার টিস্যু মানে হচ্ছে কি না, স্কার টিস্যু হচ্ছে একটা হিলিং ম্যাটেরিয়াল, যেটা দিয়ে ওই ক্ষতটা ফিল আপ হয়, তাকে বলে স্কার টিস্যু। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই স্কার টিস্যু এক্সেসিভ পলিফারেশন হয়, তখন সেটা একটা সার্জিক্যাল রোগের সৃষ্টি হয়, তাকে বলে কিলয়েড। নাম শুনেছে কিলয়েড? পুড়ে যাওয়ার যে জায়গাটা যে হয়, হিলিং হয়ে গেল, সেইখানে যে স্কার টিস্যুটা রয়েছে, সেই টিস্যুটা যদি পলিফারেট করে, মানে বাড়তে শুরু করে এবং উঁচু হয়ে ফুলে যায়, তখন তাকে বলি আমরা কিলয়েড। বুঝতে পেরেছো? ওটা সার্জিক্যাল জিনিসে পড়বে, এখানে শুধু এখানে স্কার টিস্যু বলতে গিয়ে আমি বললাম। এইবার হচ্ছে আমরা তোমার বার্নটাকে কিভাবে ক্লাসিফাই করবো, দুটো ভাবে আমরা বলি। মানে এই যে একটা ইনজুরি হলো, ইনজুরিটা কতটা গভীর অবধি গেল, সেটা হিসাবে আমরা একটা ডিগ্রি জাজমেন্ট করি, এবং ডিগ্রিগুলো এখন উঠে গেছে, সব ডিগ্রিগুলো ঠিক সমানভাবে বোঝা যায় না বলে আমরা তিনটে গ্রেডে ভাগ করি। একটা হচ্ছে তোমার এপিডার্মাল, যেখানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই আছে। তারপরে বলছি আমরা ডার্মো এপিডার্মাল, তারপর হচ্ছে আমরা ডিপ বার্ন। ঠিক আছে? শুধু এপিডার্মাল মানে কি হচ্ছে, স্কিনের যে এপিডার্মিস, শুধু এপিডার্মিসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এপিডার্মোডার্মাল হচ্ছে এপিডার্মিস নিয়ে ডার্মিস দুটোই যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা ডার্মো এপিডার্মাল। আর ডিপ হচ্ছে কি, ডার্মিস, এপিডার্মিস, ডার্মিস নিয়ে সাবকুটেনিয়াস টিস্যু নিয়ে মাসেলস সব পুড়ে যাচ্ছে, মানে আরো গভীর ভাবে পুড়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা ডিপ বার্ন। বুঝে গেল? তার মানে এপিডার্মাল বার্ন, যেহেতু বাইরের অংশটা চলে স্কিনের উপরের লেয়ারটা, সেই জন্য এখানে ব্লিস্টার ফর্মেশন হবে, এবং কি হবে না, এখানে জ্বালা যন্ত্রণা থাকে। কেন না, নার্ভ এগুলো তখন তো নষ্ট হয় না, সজীব থাকে। এবার গরম ইরিটেশনের জন্য ওখানে খুব জ্বালা হয়, প্রচন্ড জ্বালা হয় এপিডার্মাল মানে। আর ডার্মো এপিডার্মাল মানে হচ্ছে এপিডার্মিসকে ছাড়িয়ে ডার্মিস অব্দি পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও নার্ভগুলো তখনও চাঙ্গা থাকে, তাই সেখানেও জ্বালা করে, কিন্তু যখন হিলিং হয় দাগ পড়ে যায়, মানে স্কার টিস্যু গজিয়ে যায়। হ্যাঁ, এপিডার্মাল বার্নে কিন্তু কোনো হিলিং হয়ে যাবে, আবার স্কিন গজিয়ে যাবে, গজিয়ে গিয়ে স্কিনের কালার এসে যাবে, আবার কোনো ধরনের স্কার টিস্যু ফর্মেশন হবে না। কিন্তু ডার্মো এপিডার্মালে তোমার স্কার টিস্যু গ্রো করে যায় হিলিং এর পরে। এই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। আর ডিপ বার্নে তো সবই পুড়ে যায়, এবং ডিপ বার্ন ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এখানে ইভেন বোনস পর্যন্ত এফেক্টেড হতে পারে ডিপ বার্ন। ঠিক আছে? অর্থাৎ ডার্মিস ছাড়িয়ে যখনই তার নিচে নামছে, সে যত দূরই নামুক, তাকে আমরা ডিপ বার্ন বলি। এটা গেল ডিগ্রি ওয়ান করছে, মানে আগুন লেগে কতটা ভেতর অবধি পুড়েছে। স্কিন, হ্যাঁ, স্কিনের দুটো লেয়ার, একটা উপরের লেয়ারকে বলা হচ্ছে এপিডার্মিস, তার নিচেই থাকে একটু মোটা ডার্মিস।
তার নিচে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে মাসেলস লেয়ার। ইনজেকশন দেওয়ার সময় কি লিখে দিলাম মাসেলস, মাসেলস লেয়ার। তারপরে থাকে কি একটা শক্ত কাঠামো, যেখানে হাড়, বোন, তাই তো? আমাদের শরীরের এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেলস লেয়ার, তারপরে হচ্ছে হাড়। এইভাবে তারা যেখানেই কাটবে। তো যখন অলরেডি এই সুপারফিশিয়াল লেয়ারটা যখন পুড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে এপিডার্মাল বার্ন। বোঝা গেল? এপিডার্মাল। যখন এই সুপারফিশিয়াল ছাড়া এই পুরো ডার্মিস নিয়ে পুড়ে যাচ্ছে তখন হচ্ছে ডার্মো এপিডার্মাল। আর যখন বাকি পুড়তে পুড়তে আরো নিচে নেমে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ডিপ বার্ন। মানে কতটা গভীরে পুড়েছে তার উপরে ডিপেন্ড করে বার্নগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে ডার্মো এপিডার্মাল, আর একটা হচ্ছে ডিপ বার্ন। এই এপিডার্মালটার মধ্যে দাঁড়িয়ে আছে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি, এটাতে থার্ড প্লাস ফোর্থ ডিগ্রি, আর এটা হচ্ছে ফিফথ প্লাস সিক্স ডিগ্রি। অর্থাৎ আগেকার দিনে কতটা গভীরে ঢুকেছে সেইটা এর করার জন্য বার্নের 6টা ডিগ্রি করা ছিল, কিন্তু সেটা ডিসক্রিমিনেট করতে এত ডিফিকাল্ট এসে যাচ্ছে, তার জন্য সোজা করে ওই 6টাকে বাদ দিয়ে আমাদের পরবর্তীকালে এটাকে 3টে সেক্টরে ভাগ করে দেওয়া হলো। একটা হচ্ছে এপিডার্মাল, যেখানে অল এপিডার্মিস অবধি পুড়বে এবং এপিডার্মিসটা নষ্ট হবে। ডার্মিস সমেত যখন নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তখন তাকে হলো ডার্মো এপিডার্মাল। আর ডার্মিস ক্রস করে যখনই সাবকিউটেনিয়াস টিস্যু টাচ করে নেবে তখনই সেটা হয়ে যাবে ডিপ বার্ন। এবার সেটা যত দূর অবধি টাচ করতে পারে, এপিডার্মিস অবধি আসতে পারে, মাসেলস লেয়ার অবধি আসতে পারে, ইভেন বোনস অবধি আসতে পারে পুড়তে পুড়তে। বুঝতে পেরেছো? তো তার এই তিনটে সেক্টরে অ্যাকর্ডিং টু ডেপথনেস। এইবার শরীরের কতটা অঞ্চল জুড়ে পুড়েছে সেইটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে করি, যে 40% বার্ন, 20% বার্ন, 60% বার্ন। শুনেছো তো? এরকম পার্সেন্টেজ করি। পার্সেন্টেজটা আমরা একটা মানে রুলের মাধ্যমে করি, সেটা বলে রুল অফ 9। বুঝতে পেরেছো? রুল অফ 9 কি না, একটা আমাদের বডিটাকে আমরা 100% বিভিন্ন অংশকে জুড়ে জুড়ে করেছি। অর্থাৎ 9% করে 11টা পার্ট আমরা আইডেন্টিফাই করেছি, 9, 11, 99, আর এক্সটার্নাল জেনিটাল এরিয়াটাকে 1% দিয়েছি, দিয়ে টোটাল বডিটাকে 100% আমরা সেক্টরে ভাগ করে নিয়েছি। কিরকম ভাবে না, এই যে মাথা আর এই যে গলা, এইটা এই নিয়ে তোমার একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে 9%। দুটো হাত, এই হাতে দুদিকটাকে এদিক এদিক দুদিক মিলে 9%, এই হাতেরও দুদিক মিলিয়ে আমরা দিচ্ছি 9%। পায়ের সামনে 9% প্লাস পিছনে 9%, এই পাটাও সামনেটা 9% প্লাস পিছনটা 9%, দুটো পা মিলিয়ে হচ্ছে তোমার 36% দেওয়া হচ্ছে এই কোমর থেকে নিয়ে পুরো পা অবধি। বুঝে গেল? পায়ের সামনের দিকটা 9%, পিছনের দিকটা 9%, কত? 18। এটারও সামনেটা 9%, পিছনটা 9%, কত হলো? 18। 18টা 34%, দুটো পাকে দিলাম, হাত দুটোকে দিলাম 9, দুটো এদিক আর এদিক নিয়ে 9%, এদিক আর এদিক নিয়ে 9%, ঠিক আছে? 18%, আর এই মাথা নিয়ে গলা নিয়ে দিলাম 9%, ঠিক আছে? বাকি রইল কত? এইটা সামনেটা 9%, পিছনটা 9%, এরও সামনে 9%, পিছনটা 9%।
পেটেরও সামনে 9%, পিছন বুকেরও সামনে 9%, মানে এসে গেল ওটাও 24%, তাই তো? এই দুটো নিয়ে 18%, আর হেড আর নেক নিয়ে হচ্ছে তোমার 9%, আর এক্সটার্নাল জেনিটালিয়া এই যে এই অংশটুকু যেখানে জেনিটালিয়া থাকে সেটা হচ্ছে অনলি 1%। 1%, দেখো 100 দেখো, এটা হচ্ছে আমাদের শরীরের অংশ জুড়ে কত পার্সেন্ট এবার এখান থেকে যদি 9 যোগ করে হবে 18%, তার সঙ্গে যদি সামনেটা পড়ে তখন 9% আরো যোগ হবে, হ্যাঁ, তার সঙ্গে দিদিটাও পড়ে আরো 9 যোগ হয়ে যাবে, পেটও যদি পড়ে যাবে পড়ে, মানে কতটা পড়ছে টাচ করলেই নয়। পেট যদি বুক নিয়ে পেট যদি চলে আসে এই 9 কভার করে এখানে 9 ঢুকে গেল 18 হবে, যে পুরোটা যে পড়ছে বলে 18 হবে তা না। এখানে এই পায়ের সামনের দিকটা পড়লেই 9%, পিছন দিকটা পড়লে 9%, বুঝতে পারছো? এইভাবে ক্যালকুলেট করে কারো 30% এলো, কারো 32% এলো, কারো 60% এলো বার্ন হিসাবে, তখন ডায়াগনোসিস করে। এবার ডেপনেস ওয়াইজ দেখবে পরে এপিডার্মাল, টার্বোএপিডার্মাল আর ডিপ বার্ন, এই তিনটে ক্যাটাগরিতে টাকা হয়, ঠিক আছে? তার মানে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? বার্ন কাকে বলে, স্ক্যাল্ড কাকে বলে, বার্ন আর স্ক্যাল্ডের পার্থক্য, আর হচ্ছে তোমার বার্নের ক্লাসিফিকেশন বিভিন্ন দিক দিয়ে, মানে কতটা অঞ্চল জুড়ে উঠছে শরীর। আর বার্ন আর স্ক্যাল্ড আছে, বার্ন কাকে বলে, স্ক্যাল্ড কাকে বলে, বার্ন আর স্ক্যাল্ডের পার্থক্য কি? খুব সোজা করে বলে দিলাম। বার্ন হচ্ছে ড্রাই হিট সংক্রান্ত, স্ক্যাল্ড হচ্ছে ময়েস্ট হিট। ড্রাই যেহেতু ড্রাই, সে যে পয়েন্টে লাগবে আর তার সঙ্গে উপরে উঠবে, আর এটা যেহেতু ভিজে যে পয়েন্টে লাগবে তার নিচে যেতে হবে, এই তো মনে রাখার নিয়ম। এবার এটা যেহেতু জ্বলন্ত ব্যাপার, কাপড় চোপড় পুড়ে যাবে, লোম পুড়ে যাবে, এর কাপড় চোপড় পুড়বে না, লোম পুড়বে না, ঠিক আছে? এটাতে কি হবে? পোস্তা পড়তেও পারে, নাও পড়তে পারে, কিন্তু কালো হয়ে যাবে। এটাতে পোস্তা পড়বেই, আর পোস্তার চারদিকে লাল হয়ে ফুলে যাবে, তাই তো? তার সঙ্গে আর কি থাকবে না, এটা যখন হিলিং হবে এতে স্কার টিস্যু গ্রো করবে বেশি মোটা হয়ে, আর এরা যখন হিলিং করবে স্কার টিস্যু পড়বে কিন্তু থিন পাতলা স্কার টিস্যু হবে, ঠিক আছে? তো এরকম 7টা কি 8টা দেখবে পার্থক্য, একটু ভেবে ভেবে চিন্তা করলে এসে যাবে। আর আগে যদি পড়ে আসো তো আর চিন্তা করতে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা হলো সেটা হচ্ছে বার্ন আর স্ক্যাল্ডের পার্থক্য। এবার বার্নের হচ্ছে ক্লাসিফিকেশন, যেখানে আমরা 6টা ডিগ্রি করছি কটে, কিন্তু 6টা ডিগ্রিকে মার্চ করে 3টে সেক্টরে ভাগ করছি, আর কতটা এলাকা পড়েছে তার জন্য আমরা রুল অফ 9 প্রয়োগ করে কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করি সেইটা আমরা এরকম চলতে দেখতে দেবো, ঠিক আছে? তার মানে এফএসএমে আমরা অনেকগুলো জিনিস মোটামুটি এগিয়ে গেলাম। প্যাথোলজি কি পড়েছিলাম? এফএসএম মোটামুটি আমরা টুকটুক করে এরকম এগিয়ে যাবো। এরপরে আমাদের প্যাথোলজি, তাই তো? প্যাথোলজিতে আমরা অ্যানিমিয়া পড়েছিলাম, ডিএসআর পড়েছিলাম। অ্যানিমিয়া কাকে বলে? যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, শরীরের না পড়ে রক্তের পড়বে ভালো হবে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, আরবিসি পরিমাণ কমে যায়, অথবা উভয় কমে যায়, তখন তাকে আমরা অ্যানিমিয়া বলি, ঠিক আছে? হ্যাঁ, অ্যানিমিয়া বাংলা হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ এক কথায় রক্ত কমে যায়। শরীরে যখন রক্তের পরিমাণ কমে যাচ্ছে তাকে বলছি আমরা রক্তাল্পতা।
সেক্ষেত্রে ডেফিনিশনে বলছে ইট ইজ দ্য কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডিমিনিশন অফ আরবিসি, হিমোগ্লোবিন অর বোথ, তাকে বলছি আমরা অ্যানিমিয়া। এবার অ্যানিমিয়াকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? তিনটে। কি কি? এটা কি বলি আমরা এখন? ক্লিনিক্যাল অ্যানিমিয়া। অ্যানিমিয়াকে ক্লিনিক্যালি তিনটে গ্রেডে আমরা ভাগ করছি, মাইল্ড, মডারেট আর সিভিয়ার। ঠিক আছে? আর মাইক্রোস্কোপিক্যালি আমরা বা হিমাটোলজিক্যালি আমরা কটা ভাগে ভাগ করতে পারি? হ্যাঁ, তিনটে। কি কি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক, আর ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক অথবা ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অথবা ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক। ঠিক আছে? আবার অনেকটা ডাইমরফিক হিসাবে, আবার যেখানে মাইক্রো ম্যাক্রো মিলেমিশে গেছে, অর্থাৎ আয়রন প্লাস ভিটামিন দুটোরই যখন অভাব হচ্ছে, কারণ সাধারণত আয়রনের অভাব হলে পরে মাইক্রো হয়। মানে মাইক্রো কিসের উপর ভিত্তি করে বলছি? আরবিসির যে ভলিউম, সেই ভলিউমটা যখন কমে যাচ্ছে, বুঝতে পারলো? আরবিসি ভলিউম কত? 87 মাইক্রো ইউনিট। তো সেইখানে এটা যখন 87 এর থেকে কমে যাবে, ছোট হয়ে যাবে, 70 এর নিচে নেমে যাবে, তখন সেগুলোকে বলবো মাইক্রোসাইট। আর যখন ওর থেকে বেশি হয়ে যাবে, বড় সাইজের হয়ে যাবে, তখন তাকে বলবো ম্যাক্রোসাইট। ঠিক আছে? এমসি আর পিসিভি মানে কি? প্যাক সেল ভলিউম। প্যাক সেল ভলিউম মানে টোটাল সেলের প্যাকশন কতটা থাকে সেল, কত পার্সেন্ট থাকে সেল কম্পোজিশনে? 45%। যদি এমনি ভিজিয়ে রাখি, এমনি করে রেখে দিই, অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে যখন রেখে দিচ্ছি, সেলগুলো চেক করছে, চিটিয়ে কতটা এলাকা কভার করছে? 45%। তার মানে পিসিবি কত? ওটাকে বলছি প্যাক সেল ভলিউম। সেলগুলো যখন প্যাক হয়ে জমে একটা ভলিউম তৈরি করছে, তখন তাকে বলছি আমরা প্যাক সেল ভলিউম। এটা 40 থেকে 45 সাধারণত জেনারেল হবে। ঠিক আছে? অর্থাৎ 45 হচ্ছে অ্যাভারেজ প্যাক সেল ভলিউম। সেখান থেকে প্যাক সেল ভলিউম থেকে আমরা তোমার সবাইকার আয়তনগুলো বার করতে পারি। মিনস কর্পাসকুলার ভলিউম, সেটা হচ্ছে তোমার ওই আরবিসির ভলিউমটা। একটা আরবিসির ভলিউম বললাম কত? 87। তো ওইটাই হচ্ছে ওর কিউবিক মাইক্রন। 87 বললে 87 কিউবিক মাইক্রন। ওইটাকেই বলছি আমরা কর্পাসকুলার, একটা কর্পাসকুলার আরবিসির ভলিউম। আর প্যাক সেল ভলিউম মানে সমস্ত সেলগুলো জমে গিয়ে যে ভলিউমটা তৈরি করছে, প্যাক সেল ভলিউম, এটা হচ্ছে 45%। বুঝতে পেরেছো? আর কি আছে? আর কি দেখা হয় এমনি অ্যানিমিয়ার ক্ষেত্রে? আর কি হিমাটোলজিক্যাল করা হয়? এমসিভি মিনস কর্পাসকুলার ভলিউম বললাম, তাই তো? এবার হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এমসিএইচ। একটা কর্পাসেলের মধ্যে কতটা হিমোগ্লোবিন থাকছে, যেটা রেঞ্জ হচ্ছে 29 পিকোগ্রাম। 27 থেকে 29 পিকোগ্রাম হচ্ছে মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ। বুঝে গেল? এই জিনিসগুলোকে তোমাদের একটু জানতে হবে। আর একটা হচ্ছে এমসিএইচসি, যেটাকে বলছি আমরা মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এইটার উপরে দাঁড়িয়ে আমরা হাইপোক্রোমিক আর হাইপারক্রোমিক কথাটা বলতে পারি। কার উপরে দাঁড়িয়ে? না এমসিএইচসি উপর। অর্থাৎ হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কতটা আছে? নরমাল কনসেন্ট্রেশন আছে 31 থেকে 35 গ্রাম পার ডিএল।
ঠিক আছে, সেইখানে যে কম থাকলে হয়ে যাবে হাইপোক্রমিক, বেশি থাকলে হয়ে যাবে হাইপারক্রমিক। আর আয়তন দেখে মানে তোমার মিনস কর্পাসকুলার ভলিউম এমসিভি দেখে আমরা হাই মানে মাইক্রো না ম্যাক্রো এইটা বুঝতে পেরেছো। আর ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কি আছে অ্যানিমিয়ার? ইটিওলজিক্যাল মানে যে কারণগত, কারণগতটা কি দেখতে পাচ্ছি আমরা, যে যে কারণে অ্যানিমিয়া ঘটছে, যেমন যে ডেফিসিয়েন্সির কারণে ঘটতে পারে, অর্থাৎ যে কাঁচা মাল সেখানে যদি অভাব ঘটে, যেমন আয়রন আর হচ্ছে ভিটামিন আর ফলিক অ্যাসিড, এইগুলো দিয়ে তো করা হয়, এই তৈরি হয় রক্তটা। তো সেখানে যদি এই তিনটে জিনিসের অভাব থাকে, হ্যাঁ, তার জন্য অ্যানিমিয়া দেখা দিতে পারে। অর্থাৎ অ্যানিমিয়া ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 and folic acid deficiency, আয়রন অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন সি, অ্যানিমিয়া ডিউ টু অন্যান্য অনেক হরমোন আছে কিছু, তার উপরেও করা। কিন্তু বেসিক আমাদের যেগুলো লাগে কাঁচা মালের অভাব, সেক্ষেত্রে শুধু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। বোঝা গেল? আর কি সিম্পটম অফ না এখনো হয়নি ইটিওলজিক্যাল এই অভাবটুকু না, আয়রন অ্যানিমিয়া ডিউ টু হরমোন ডেফিসিয়েন্সি, সেখানে থাইরয়েড মানে হরমোনের অভাব বা তোমার আরো যে একটা হরমোন আছে যেখানে তাদের অভাবে অ্যানিমিয়া দেখা দেয়। আর কি আছে? আয়রন ডিউ টু মানে আয়রন ডেফিসিয়েন্সি ডিউ টু ব্লাড লস, মানে হচ্ছে তোমার অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লস। ব্লাড লস কত ভাবে হতে পারে? অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলো, প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে গেল, হতে পারে। তারপরে কৃমি, যে সমস্ত রক্তচোষক কৃমি আছে সেগুলো যদি ইনফেকশন হয়, যেমন হুকওয়ার্ম, সেক্ষেত্রে ওরা রক্তচোষকে খেয়ে নেবে, ফলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। অথবা রক্তস্রাবী তোমার যে সমস্ত রোগগুলো আছে সেইগুলো, যেমন হচ্ছে ব্লিডিং পাইলস, প্রতিদিন পায়খানা যায় এত রক্ত বেরিয়ে যায়, এরকম প্রতিদিন যদি রক্ত বেরোতে যায় পায়খানা দিয়ে, তখন রক্তের অভাব দেখা দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে হেভি মেনস্ট্রুয়েশন যেটা বলি আমরা, মেনোরেজিয়া, প্রতি পিরিয়ডে দেখা যাচ্ছে 30 ml করে রক্ত যাওয়ার কথা, 25 থেকে 30 ml, 80 ml, 100 ml, 150 ml করে প্রতি পিরিয়ডে রক্ত নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তার অ্যানিমিয়া দেখা দেবে। তো এরকম ডিউ টু অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লস, সেই কারণেও অ্যানিমিয়া দেখা দিতে পারে। বুঝে গেল? হ্যাঁ, তার মানে অ্যানিমিয়ার এবার সাইন সিমটম মুখস্থ করে নেবে, কি সাইন সিমটম বলা আছে সেগুলো। আর ক্লিনিক্যালি অ্যানিমিয়া কোথায় কোথায় দেখে, অর্থাৎ সাইট যেগুলোতে আমরা অ্যানিমিয়া দেখি, এটা ঠোঁটের গোড়ায় থাকবে, প্র্যাকটিক্যালেও ধরবে, এতেও ধরবে, ওরালেও ধরবে। যদি নাও ধরতে পারি যে প্যালপেবল কনজাংটিভা, লোয়ার প্যালপেবল কনজাংটিভা, এটা যদি মুখে নাও বেরোয়, বলে চোখের নিচের পাতায় দেখি, ঠিক আছে। আর ডরসাম অফ দ্য টাং আর টিপ অফ দ্য টাং, নেল বেড রিটার্ন, পরিষ্কার মুখটা টিপে টিপে দেখে, পাম আর সোল আর জেনারেল স্কিন, এগুলো হচ্ছে অ্যানিমিয়া দেখার স্থান ক্লিনিক্যালি। মানে কি দেখি আমরা? ব্রাইটনেস অফ দ্য কালার, কালার কতটা লাল আছে, রক্ত ভালো থাকলে ব্রাইট কালার থাকবে, আর যদি রক্ত যদি কম থাকে পেল কালার হবে, ঠিক আছে, ফ্যাকাসে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ক্লিনিক্যালি আমরা অ্যানিমিয়া দেখি। তার মানে অ্যানিমিয়া সম্বন্ধে আমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পারলাম তো, হ্যাঁ, বলতে পারবো তো অ্যানিমিয়া কাকে বলে, অ্যানিমিয়া ক্লাসিফিকেশন, অ্যানিমিয়া হলে কি কি হয়, আরো সব। আয়রন ডেফিসিয়েন্সি হলে পরে সেখানে তোমার পামার হেনসন সিনড্রোম দেখতে পাওয়া যাবে, অর্থাৎ মুখের কিছু পরিবর্তন থাকবে, একলা স্টোমাটাইটিস থাকবে, গ্লসাইটিস থাকবে, এই সমস্ত গুলো থাকবে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এদের আবার আলাদা আলাদা কিছু সাইন সিমটম আছে, ঠিক আছে। তো সেইগুলো একটু একটু করে জেনে নিতে হবে, জানলে পরে যা হবে সেটাই হয়ে গেল অ্যানিমিয়া সাইন সিমটম, হয়ে গেল। তো অ্যানিমিয়া আমরা মোটামুটি পড়ে ফেলেছি। এইবার আরেকটা এরকম প্যাথোলজিক্যাল কন্ডিশন যেটা আমরা অফেনলি মানে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস বুঝলি তো? হ্যাঁ, জন্ডিস একটা জন্ডিস কেসের মতো, মানে
একটা হটস্পট ডিজিজ আছে। জন্ডিস একটা তো কোনো স্পেসিফিক রোগ নয়, একটা হচ্ছে সিনড্রোম জন্ডিস। বিভিন্ন রোগে জন্ডিস আমরা দেখতে পাই, বুঝে গেল? কিন্তু প্যাথোলজিক্যাল জায়গাটা এক, অর্থাৎ জন্ডিস মানে কি, রক্তে যখন বিলিরুবিনের পরিমাণটা তখনই সেই কন্ডিশনটাকে বলছি আমরা হাইপার বিলিরুবিনিমিয়া বা জন্ডিস। এইবার কথা হচ্ছে বিলিরুবিনটা কোথা থেকে আসে, অর্থাৎ আমরা ফিজিওলজিতে একটা অংশ পড়েছিলাম, কি পড়েছিলাম? ফেট অফ আরবিসি, মনে পড়ছে? আরবিসিটা ভেঙে যায়, আমাদের যে মাইক্রোফেজ গুলো আছে আমাদের শরীরে, সেই মাইক্রোফেজ গুলো কি করে, আরবিসি গুলোকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে কি করে, দুটো ভাগে ভাগে যাবে। আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা ডিভাইড হয়ে যাবে। আর হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? গ্লোবিন আছে আর হিম আছে। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন। প্রোটিন আমাদের শরীরে কাজে লেগে যাবে, হ্যাঁ। আর হিমটা হচ্ছে আয়রন কন্টেনিং, সেটা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে হিমোসিডারিন আর একটা হচ্ছে হিমোবিলিরুবিন। তো হিমোসিডারিন যেটা, সেটা হচ্ছে তোমার আমাদের যে স্টোর হাউস, লিভার, স্প্লিন, এতে স্টোর থাকে এবং সেটা পুনরায় আবার রক্ত উৎপাদনের কাজে লেগে যাবে, ঠিক আছে। আর এদিকে যে আয়রন পোর্শনটা আছে সেটা বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে তোমার একটা পিগমেন্টে পরিণত হয়, সেটা হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিনটা এবার কি হবে না, আমাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে এক্সক্রিয়েট করে বেরিয়ে যাবে। আর একটা নির্দিষ্ট পরিমাণ বিলিরুবিন ওই ব্লাডের মধ্যে থেকে যাবে, সেটাই হচ্ছে নরমাল লেভেল অফ বিলিরুবিন। সেটা কত? 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার সেন্ট, অর্থাৎ উইদিন 1 মিলিগ্রাম পার সেন্ট বিলিরুবিন থেকে যাচ্ছে, বুঝা গেল? এইবার কিরকম ভাবে হয়, একটা আরবিসি ধরো ভেঙে গেল, একটা আরবিসি ব্রোকেন ডাউন হলো, দেন হিমোগ্লোবিন বেরিয়ে গেল। এই এইচবিটা দুটো অংশ, একটা হচ্ছে হিম আর আয়রন পোর্শন, আর একটা হচ্ছে প্রোটিন পোর্শন। প্রোটিন পোর্শনটা আবার ইউজ হয়ে যাচ্ছে, প্রোটিন মূলত বডিতে চলে যাচ্ছে, প্রোটিন আমাদের কনস্ট্রাকটিভ যত কাজে লাগে। আয়রন পোর্শনটা তোমার দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে হিমোসিডারিন আর একটা হচ্ছে হিমোটয়েডিন। আয়রন মানে হচ্ছে এই অংশটার নাম হচ্ছে হিম, আয়রন অংশটার নাম কি? আর হিমোগ্লোবিন যখন বৃদ্ধ হয়ে যায়, আরবিসি যখন সেনাইল হয়ে যায়, অর্থাৎ 120 দিন তো এর আয়ু, 120 দিন বাদে আরবিসিটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এটাকে বলছি আমরা আয়রন পোর্শন, আর প্রোটিন পোর্শন হচ্ছে গ্লোবিন। তো এই গ্লোবিন প্রোটিনটা পুরোটাই আমাদের বডিতে ইউজ হয়ে যায়। আর হিমের দুটো অংশ, একটা হচ্ছে হিমোসিডারিন আর হচ্ছে হিমোটয়েডিন। হিমোসিডারিনটা অ্যাকচুয়ালি স্টোর, হ্যাঁ, আয়রন। এটা হচ্ছে তোমার লিভারে, বোন ম্যারোতে, এগুলোতে, স্প্লিনে, এগুলোতে স্টোর হয়। স্টোর হয়ে আবার এটা রিসিনথেসিসে লাগে। আর এই হিমো যেটা আছে, হিমোটয়েডিন, হ্যাঁ, এইটা কি করে? হিমোটয়েডিনটা এটা সাধারণত তোমার সার্কুলেশনে চলে আসে, সার্কুলেশনে এসে এরা দুটো ভাবে ভাগ হয়, মানে হচ্ছে তোমার লিভার দিয়ে স্টেট করছে, টার্কো GI LI ইলিনো
speed through